প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৫, গল্প মহাকাশের আগন্তুক। এখন পড়ছি দ্বিতীয় অংশ। ৪। গুলির শব্দ প্রতিধ্বনি তুলল পাহাড়ে পাহাড়ে। বোকার মতো নিজের হাতের রাইফেলের দিকে তাকিয়ে রইল সৈনিক। মুখ থেকে রক্ত সরে গেছে, বড় বড় হয়ে উঠেছে চোখ। গুলি ভরা। রাগ চাপা দিতে পারল না বরিশ। হ্যাঁ, কণ্ঠ কাঁপছে সৈনিকের। আজ তাজা বুলেট সাপ্লাই করেছে। শক্ত করে ধরেছে রাইফেলটা। ভয়, আবার যদি হাত ফসকায়। ইঞ্জিনের শব্দ শোনা গেল। একটা জিপ আসছে। কয়েক ফুট দূরে এসে থামল। ড্যান, কি হয়েছে? চেঁচিয়ে জিজ্ঞেস করল জিপে ড্রাইভারের পাশে বসা অফিসার। কড়া চোখে তাকালো বরিশের দিকে, তারপর ফিরল ছেলেদের দিকে। সরি স্যার, মিনমিন করে বলল সৈনিক। হাত থেকে পিছলে গিয়েছিল। একটা রাইফেল ধরে রাখতে পারো না? ধমকে উঠল অফিসার। সাগু খাও নাকি? না স্যার। লাফ দিয়ে জিপ থেকে নেমে বরিশের দিকে এগোলো অফিসার। তরুণ রাইফেলধারী সৈনিকের বয়সী। গায়ের জ্যাকেটটা নতুন, মাথার হেলমেটটাও, এমনকি পায়ের দামি বুট জোড়াও। আমি লেফটেন্যান্ট শেঠ মর্টন। দস্তানা পরা হাত তুলে সেলুটের ভঙ্গি করল সে। কিশোরের মনে হলো মিলিটারির অভিনয় করছে লোকটা, যুদ্ধের ছবিতে বাজে অভিনেতা যেরকম করে। রাস্তা বন্ধ কেন? জানতে চাইল বরিশ। সান জোসেতে যেতে হবে আমাদের। এই যুদ্ধ খেলার সময় নেই। সরি, এটা খেলা নয়, বলল লেফটেন্যান্ট। ক্যাম্প রবার্টস থেকে পাঠানো হয়েছে আমাদের। করা আদেশ আছে, যাতে এ পথে কাউকে চলাচল করতে না দিই। সান জোয়াকুইন ভ্যালিতে যাওয়ার এমার্জেন্সি রুট এটা। সামরিক যানবাহনের জন্য পরিষ্কার রাখতে বলা হয়েছে। আমরা তো আর বন্ধ করে রাখবো না, বলল কিশোর। ১০১ নম্বর সড়কে নেমে উত্তরে সান জোসের দিকে চলে যাব। ১০১ নম্বর সড়কও বন্ধ। যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। কাজ করতে দাও আমাদেরকে। কোমরের খাপে ঝোলানো পিস্তলে হাত রাখলো অফিসার। বললামই তো, করা আদেশ আছে। এ পথ দিয়ে যেন কাউকে যেতে না দিই। তোমাদের ভালোর জন্যই বলছি। ভালো? লেফটেন্যান্টের কথার প্রতিধ্বনি করল যেন বরিশ। পিস্তল দেখাচ্ছেন, আবার বলছেন ভালো? সরি, কণ্ঠস্বর নরম করল অফিসার। কিন্তু এদিক দিয়ে যেতে দিতে পারবো না। কেন পারবো না জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না। জানেই না আমি। ফিরে যান। মিস্টার কুপার, এসব বিশ্বাস করবেন না, বলল কিশোর। মিস্টার আলবার্ট হেনরি কুপার, বিখ্যাত ধনী। ভীষণ রেগে যাবেন। হয়তো ওয়াশিংটনে ফোন করে বসবেন। খুব ক্ষমতাশালী লোক, জানেন নিশ্চয়। আমার কিছু করার নেই, একভাবে বলল অফিসার। যেতে দিতে পারবো না। আরও কয়েকজন সৈন্য এসে হাজির হলো, হাতে রাইফেল। সবাই সতর্ক। ওকে, হাত নাড়ল বরিশ। কিশোর, চলো ফিরে যাই। মিস্টার কুপারকে গিয়ে বলি। হ্যাঁ, তাই করুন গে। সেই ভালো, বলে জিপে গিয়ে উঠল আবার লেফটেন্যান্ট। চলুন, আমিও যাচ্ছি। মিস্টার কুপারকে সব বুঝিয়ে বলবো। বরিশ উঠল ট্রাকের ড্রাইভিং সিটে, তিন গোয়েন্দা পেছনে। আশ্চর্য, বলল মুসা। হ্যাঁ তাই, কিশোর বলল। ফিরে চলেছে ট্রাক, পেছনে আসছে জিপটা। অথচ ঢোকার সময় কোনো গোলমাল দেখিনি, কোনো আভাসই ছিল না। হঠাৎ এমন কি ঘটে গেল আল্লাহই জানে। কিন্তু সৈন্যদের আচরণ দেখেছ? ভয় পেয়েছে। সাংঘাতিক কিছু একটা হয়েছে। রান্স হাউজের কাছে এসে ট্রাক থামালো বরিশ। পেছনে থামলো জিপটা। নেমে এসে জিজ্ঞেস করলো, এখানকার ইনচার্জকে? সব শুনে রান্স হাউস থেকে বেরিয়ে এলো ফোরম্যান সান। পেছনে সিঁড়ি বেয়ে নেমে এলো। পেছনে এলো জেনি আর জোয়ান। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এদিকে তাকিয়ে রইল হ্যারি ব্যানার। কি হয়েছে? জিজ্ঞেস করলো সান। আপনি মিস্টার কুপার? জানতে চাইল অফিসার। না, আমি তার ফোরম্যান। বড় বাড়িটার পেছনের দরজা খুলে গেল।
বেরিয়ে এলেন মিস্টার এবং মিসেস কুপার। বারান্দা থেকেই জিজ্ঞেস করলেন মিস্টার কুপার, কি হয়েছে? রাস্তা বন্ধ, জবাব দিল কিশোর। আমাদেরকে যেতে দিচ্ছে না। অফিসারের দিকে চেয়ে জ্বলে উঠল কুপারের চোখ। আমার রাস্তা বন্ধ? সাদের ঠান্ডা বাতাসের মাঝেও ঘামতে শুরু করেছে লেফটেন্যান্ট। দেখে মজা পেল কিশোর। মাফ করবেন স্যার, তোতলাতে শুরু করলো অফিসার। ওটা আপনার রাস্তা না। হাসি চাপতে পারল না কিশোর। মানুষকে শুধু ঘামান না মিস্টার কুপার, তোতলা বানিয়ে ছাড়েন। তবে কি তোমার? চেঁচিয়ে উঠলেন কুপার। বন্ধ? বন্ধ মানে কি? ওটা জনসাধারণের রাস্তা। হ্যাঁ হ্যাঁ স্যার। সান জোয়াকুইনের দিকের সড়কটা। আরে বাবা, ওরকম করছো কেন? গর্জে উঠলেন কুপার। যা বলার বলে ফেলো না, সাফ সাফ। আমাদের উপর অর্ডার আছে স্যার। ধমক খেয়ে তোতলামি কমলো লেফটেন্যান্টের। এই আজ বিকেলে ওয়াশিংটন থেকে কি জানি কি ঘটছে। লেফটেন্যান্ট, আরও জোরে গর্জে উঠলেন কুপার। টেক্সাসে স্যার। তোতলামি একেবারে চলে গেল লোকটার। কিছু ঘটেছে। কথা বলার শক্তি অর্জনের জন্যই বুঝি হেলমেট খুলে কালো চুলে হাত বোলালো। কি হয়েছে বলতে পারবো না, তবে আমেরিকার প্রধান প্রধান সমস্ত সড়ক বন্ধ করে দিতে বলা হয়েছে স্যার। কোনো ট্রাফিক চলবে না। মাথা খারাপ? হ্যাঁ স্যার। ওয়াশিংটনকে ফোন করছি আমি। হ্যাঁ স্যার। প্রেসিডেন্ট, ঘোষণা করলেন কুপার। প্রেসিডেন্টকে ফোন করব। ধূপধাপ করে আবার ঘরে ঢুকে গেলেন তিনি। জানালা দরজা সব খোলা। ভেতরে যে ডায়াল করছেন কুপার, বাইরে থেকে সেটা শোনা গেল। নীরবতা। খটাস করে ক্রডলে রিসিভার আশ্রে রাখার শব্দ হলো। ধ্যাত্তর, শোনা গেল চিৎকার। ঘর থেকে বেরিয়ে এলেন কুপার। নামতে শুরু করলেন সিঁড়ি বেয়ে। ফোনের নিকুচি করি। মরে ভূত হয়ে আছে। নিশ্চয় কোথাও লাইন ছিঁড়েছে। না স্যার, বলেই দ্রুত সামনে নিল লেফটেন্যান্ট। মানে আমার মনে হয় না স্যার। কি মনে হয় তোমার? থমকে দাঁড়ালো কুপার। কি জানো? কিছু না স্যার, শুধু এটুকু জানি এই এলাকার কোনো টেলিফোন কাজ করছে না, রেডিও কাজ করছে না। ওয়াশিংটন থেকে টেলিগ্রাফে এসেছে আমাদের আদেশ। ফোন কাজ করছে না, রেডিও কাজ করছে না। কটেজগুলো থেকে বেরিয়ে আসছে লোকজন, ভীত। সাজের মলিন আলোয় ফ্যাকাশে চেহারা আরও বেশি ফ্যাকাশে দেখাচ্ছে তাদের। লোকটা ঠিকই বলেছে মিস্টার কুপার, বলল একজন চমিক। রেডিও কাজ করছে না, টেলিভিশনও না। এগিয়ে এসে বলল আরেকজন। ছবি নেই, খালি ফোঁস করছে। শুধু তাই না, ইলেকট্রিসিটিও চলে গেছে। টেলিভিশন কাজ করে না? কুপারের কণ্ঠস্বরে পরিবর্তন ঘটল। ভয়ের ক্ষীণ ছায়া ফুটল চেহারায়। বিদ্যুৎ নেই? অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল জোয়ান মার্টিঙ্গেল। পথ বন্ধ কেন? ওয়াশিংটন থেকে ঠিক কি আদেশ এসেছে? কি ঘটেছে টেক্সাসে? জানি না ম্যাম, জবাব দিল লেফটেন্যান্ট। আমাকে বলা হয়নি। শুধু জানি, বাধা দিল জোয়ান। শুধু আপনাকে আদেশ দেয়া হয়েছে। ঘুরে ধূপ ধূপ করে সিঁড়ি বেয়ে উঠে বিরাট রান্নাঘরটায় অদৃশ্য হয়ে গেল সে। খানিক পরে জানালা দিয়ে দেখা গেল একটা রেডিও বের করে নব ঘোরাচ্ছে জোয়ান। হঠাৎ স্পিকার থেকে ছড়িয়ে পড়ল মিউজিক। স্পষ্ট শুনতে পেল বাইরে দাঁড়ানো সবাই। রেডিও চলে না? না। জানালা দিয়ে মুখ বের করে চেঁচালো জোয়ান। এটা কি চলছে তাহলে? এক সেকেন্ড, হাত তুলল কিশোর। ওই মিউজিক, ওটা হেইল টু দ্য চিপ। তার কথাটা শেষ করে দিলেন কুপার। মেরিন ব্যান্ডের বাজনা প্রেসিডেন্টের ভাষণের আগে দেয়। শেষ হলো মিউজিক। এক মুহূর্ত নীরবতা। তারপর শোনা গেল ঘোষকের কথা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমেরিকার প্রেসিডেন্ট কথা বলবেন এখন। স্বামীর কাছে সরে গেলেন মিসেস কুপার। তার কাঁধে হাত রাখলেন মিস্টার কুপার। মাই ফ্রেন্ডস। স্পিকারে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। আজ দুপুরের
একটু পর খবর এলো আমার কাছে, অপরিচিত আকাশযান দেখা গেছে টেক্সাস, নিউ মেক্সিকো আর ক্যালিফোর্নিয়া উপকূলের আকাশে। এই খানিক আগে আরেকটা খবর এসেছে, সঠিক কিনা যাচাই করা হয়নি এখনো। ওই আকাশযানের কয়েকটা নেমেছে ফোর্ট ওয়ার্থ, ডালাস, টাওস আর সান ফ্রান্সিসকোয়। আবার বলছি, সঠিক কিনা যাচাই করা হয়নি এখনো। আপনারা ঘাবড়াবেন না। কিছু কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, সত্য, তবে সেটা সাময়িক। ক্রেমলিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ইউরোপ আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন রাজধানীর সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হচ্ছে। আপনারা জানেন, অনেক সরকারের সঙ্গে, যেমন পূব এবং দক্ষিণের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক তেমন একটা ভালো নেই। যাই হোক, আপনারা ঘাবড়াবেন না। ওই এক কথায় তো আরেকবার বলেছ, গর্ধব কোথাকার। রেডিওর দিকে ফিরে ধমকে উঠলেন কুপার। অনেকগুলো মিলিটারি ইউনিটকে ছাউনি থেকে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে, বলে চলল কণ্ঠটা। সমস্ত নাগরিককে সহায়তা করার আবেদন জানাচ্ছি আমরা। মিলিটারিকে সহযোগিতা করুন, ঘর থেকে বেরোবেন না। আর তিক্ত করকর খড়খড় করে উঠল হঠাৎ স্পিকার। নীরব হয়ে গেল রেডিও। গরু, চেঁচিয়ে উঠলেন কুপার। আস্ত একটা গরু। ওটা প্রেসিডেন্ট নির্বাচিত হলো কিভাবে? 10 মিনিট ধরে বকবক করলো, আসল কথা কিছুই বলল না। কিচ্ছু না। মিস্টার কুপার, একটা ব্যাপার পরিষ্কার, বলল ফোরম্যান। ড্যাম সান, অনধিকার প্রবেশ ঘটেছে আমাদের দেশে। বাইরের কেউ আমাদের বেতার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা আমরা এখানে একা বন্দি, বেরোতে পারবো না, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না, কিছুই বুঝতে পারবো না বাইরে কি ঘটছে। 5, অপরিচিত আকাশযান। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন কুপার। হারামজাদার মাথা। আসলে টেররিস্টদের কাজ। কয়েকটা রেডিও স্টেশন দখল করে নিয়েছে, ব্যাস। ভয় দেখাচ্ছে আমাদের। যাচ্ছি, আমি শহরে যাচ্ছি। ক্যাম্প রবার্টস পর্যন্ত তো যাবই। কি ঘটছে জানে এমন কাউকে জিজ্ঞেস করা দরকার। আ আ আমার উপর আদেশ। তোতলাতে শুরু করলো আবার লেফটেন্যান্ট। কো 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 কোনো গাড়ি রাস্তায় নামবে না। কুপারের দিকে চেয়ে সোজা হলো সে। দম নিল, যেন জোর করে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বলল, আমি অনুরোধ করছি মিস্টার কুপার, এখানেই থাকুন। বেরোনোর চেষ্টা না করলেই ভালো করবেন। আমার উপর আদেশ আছে স্যার। সান জোয়াকুইন ভ্যালির সড়ক মুক্ত রাখার, আর রাঞ্চো কুপার যাতে নিরাপদে থাকে সেদিকে নজর রাখতেও বলা হয়েছে আমাকে। নিরাপদ? বলে উঠল জোয়ান। বেরিয়ে এসেছে রান্নাঘর থেকে। কেন? কিসের ভয়? বাইরে কি ঘটছে লেফটেন্যান্ট? আমি বলতে পারবো না ম্যাম। লেফটেন্যান্ট কুপার বললেন। ঠিকঠাক মতো বলো তো, কি আদেশ দেয়া হয়েছে তোমাকে? চুপ করে রইল মর্টন। এই মিস্টার, চুপ করে আছো কেন? ধমকে উঠলেন কুপার। তোমার কমান্ডিং অফিসার কি আদেশ দিয়েছে তোমাকে? তবু নীরব রইল লেফটেন্যান্ট। রাস্তার ব্যাপারে অত মাথা ব্যথা নেই ওদের, তাই না? বললেন কুপার। ওই রাস্তার চেয়ে ইম্পর্টেন্ট আরও অনেক রাস্তা আছে। আসলে রাঞ্চো কুপারকে পাহারা দিতে এসেছো তোমরা। কেন? আমরা কি হঠাৎ এত দামি হয়ে গেলাম কি কারণ? আশেপাশে এরকম জায়গা আর কটা আছে মিস্টার কুপার? জবাবটা দিল জোয়ান। এত খাবার কোথায় জমানো আছে? বাইরে থেকে একটা জিনিসও না এনে বছরের পর বছর কাটিয়ে দিতে পারবো আমরা এখানে। সেটাই ওদের লোভ। আহ, চেঁচিয়ে উঠলেন কুপার। তাই তো, শুরু হয়ে গেছে তাহলে। কি বার্স্ট? প্রশ্ন করলেন মিসেস কুপার। বলেছিলাম না হবে? হতেই হবে, এবং হয়েছে। এত তাড়াতাড়ি হবে আশা করিনি। ওই অপরিচিত আকাশযানের কথা সেফ ভাওতাবাজি। ধোঁকা দিয়ে ভয় দেখিয়ে লোককে যার যার ঘরে আটকে রাখতে চাইছে। এই সুযোগে পালের গোদাগুলো এসে ঢুকবে আমার এখানে।
জোর করে ঢুকে পড়বে, তারপর নিরাপদ। মিস্টার কুপার, বলল সান। কি বলছেন বুঝতে পারছি না। পারছো না? পারবে, পারবে। শুরু করে দিয়েছে আর কি গন্ডগোল। টেরোরিস্ট, টেরোরিস্টের দল। ওদের সঙ্গে যোগ দিয়েছে কিছু ঘুষখোর, অসৎ সরকারি কর্মচারী এবং মিলিটারি। বর্তমান সরকারকে ধ্বংস করে দিয়ে নতুন সরকার গঠন করবে, কিন্তু তার জন্য সময় দরকার, হালকা গলায় বলল কিশোর। আজ বিকেলে রকি বিচ থেকে বেরোনোর সময়, এমনকি এখানে ঢোকার সময়ও তো কিছুই বোঝা যায়নি। সব কিছুই স্বাভাবিক ছিল, এখন আর স্বাভাবিক নয়, সাংঘাতিক কিছু ঘটছে। বলদ প্রেসিডেন্টটা কোনো খোঁজই রাখেনি। বুঝবে এখন, ঠেলা মরবে, তারপর গিয়ে শিক্ষা হবে। মিস্টার কুপার, জোয়ান বলে উঠল। কারা আসবে বললেন? এত লোকের রান্না একাকী করে রাখবো? জোয়ান, ধমক দিলেন কুপার। বেশি কথা বলো না। কে রাখতে বলেছে তোমাকে? শয়তানগুলোকে জায়গা দিচ্ছে কে এখানে? লেফটেন্যান্টের দিকে চোখ পড়তেই খেকিয়ে উঠলেন। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও, ভাগো। আমার নিজের লোক আছে, বন্দুক আছে, রাঞ্চ বাঁচাতে তারাই যথেষ্ট। খবরদার, জোর করে ঢোকার চেষ্টা করো না, তাহলে মরবে। জি স্যার। তাড়াতাড়ি গিয়ে জিপে উঠল লেফটেন্যান্ট, ড্রাইভারকে চালানোর নির্দেশ দিল। চলতে শুরু করলো জিপ। ড্যাম, বললেন কুপার। জলদি গিয়ে 10 জন লোক বাসো, বিশ্বাসী লোক, রাইফেলে নিশানা ভালো এমন, বেছে আমার কাছে পাঠিয়ে দাও। তাতে কোনো লাভ হবে? প্রশ্ন তুললেন মিসেস কুপার। 10 জনে কি করবে? ওরা যদি অনেক বেশি আসে, হেলিকপ্টার নিয়ে আসে, বলা যায় না, পালিয়ে প্রেসিডেন্টও চলে আসতে পারেন এখানে। চুপ, মাথা মোটা মেয়ে মানুষ। প্রেসিডেন্টকে অত দূর আসতে দেবে নাকি? তার আগেই তো খতম করে দেবে। ঘরের ভেতরে ঢুকতে গিয়েও ঢুকলেন না কুপার। 3 গোয়েন্দার দিকে ফিরে বললেন, তোমাদের কোনো ভয় নেই, আমার এখানেই থাকো, তোমাদের কোনো দোষও নেই। আমার জিনিস পৌঁছে দিতে এসেই আটকা পড়েছ, থাকো। জোয়ান, আরও 3 জনের রান্না রাখতে কোনো অসুবিধা হবে না তো? না মিস্টার কুপার। ভেরি গুড, বলে ঘরে গিয়ে ঢুকলেন কুপার। ইয়ার্ডের ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে বরিশ। তার কাছাকাছি রয়েছে 3 কিশোর। দেখছে শ্রমিকদের মধ্যে থেকে 10 জনকে বেছে নিচ্ছে সান। এক এক করে সিঁড়ি বেয়ে উঠে মিস্টার কুপারের ঘরে ঢুকলো ওরা। কিছুক্ষণ পর বেরিয়ে এলো আবার। অন্ধকার হয়ে গেছে, তবু ওদের হাতের রাইফেল আর কাঁধে ঝোলানো গুলির বেল্ট দেখতে অসুবিধা হলো না ছেলেদের। খোয়া বিছানো পথ ধরে কাঁটাতারের বেড়া আর মেইন গেটের দিকে চলে গেল লোকগুলো। শ্রমিকেরা যারা ভিড় করেছিল চলে গেল যার যার কটেজের দিকে। খালি হয়ে গেল জায়গাটা। দাঁড়িয়ে আছে শুধু বরিশ আর 3 গোয়েন্দা। মিস্টার কুপারের ঘর থেকে বেরোলো সান। কাছে এসে বলল, বাইরে কি হচ্ছে জানি না, তবে আমার মনে হয় বেশিক্ষণ থাকবে না এই অবস্থা। কালই বাড়ি ফিরে ফিরে যেতে পারবে। রান্স হাউসের দিকে চলে গেল সে। বিদ্যুৎ নেই। রান্স হাউসের জানালা দিয়ে আসছে হারিকেনের মৃদু আলো। সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে বরিশ বলল, আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো ঘরে যাই। মাথা নেড়ে বরিশকে যেতে ইশারা করলো কিশোর। ও চলে গেলে রবিন বলল, আমরা গেলাম না কেন? কি বলবো বুঝতে পারছি না, বলল কিশোর। বিকেলেও দেখলাম সব কিছু স্বাভাবিক, কয়েক ঘন্টার মধ্যেই এভাবে বদলে গেল। এক কাজ করলে তো পারি আমরা, পরামর্শ দিল মুসা। গাড়ি আটকাচ্ছে মিলিটারি, কিন্তু হেঁটে যেতে তো কোনো বাধা নেই। থেমে গিয়ে নিজেই বলল আবার, না, সেটা বোধহয় উচিত হবে না। এই দুর্গেই এখন নিরাপদ আমরা। আমার সন্দেহ আছে, কিশোর বলল। তবে তোমার ওই কথাটা ঠিক, হেঁটে যেতে পারি আমরা। অন্তত কাছের শহরটায় তো গিয়ে দেখতে পারি। এখান এখানে থেকে কিছুই বুঝতে পারছি না। হয়তো সত্যি
বাইরে শত্রু আক্রমণ করেছে, কিন্তু মিস্টার কুপারের লোকেরা পাহারা দিচ্ছে। প্রশ্ন তুলল রবিন। বেরিয়ে যেতে দেবে আমাদের? না জানিয়ে যাব। পথে সৈন্যরা ধরলে? মুসা বলল। ওদের চোখেও পড়ব না। আমার মনে হয় শুধু মেইন গেটের দিকে নজর রেখেছে ওরা। দূর দিয়ে সরে যাব আমরা। ঠিক আছে, রবিন বলল। বসে বসে এখানে আকাশের তারা গোনার চেয়ে বেরিয়ে পড়াই উচিত। চলো তাহলে, মাথা ঝাঁকিয়ে বলল কিশোর। অদ্ভুত কিছু ঘটছে, কি তা জানা দরকার। 6। অন্ধকারে নির্জন পথ ধরে নীরবে এগিয়ে চলল 3 গোয়েন্দা। আরে বাপরে, কি অন্ধকার! ফিসফিসিয়ে বলল মোসা। কিচ্ছু দেখা যায় না। বেশিক্ষণ থাকবে না, কিশোর বলল। ঠিকই বলেছে। একটু পরেই চাঁদ উঠল। হালকা রূপালি আলো ছড়িয়ে পড়ল উপত্যকায়। লেবু বাগানে গাছের তলায় আলো ঢুকতে পারছে না, সেখানে অন্ধকার ছায়া। এখানে থাকলে দেখে ফেলবে, কিশোর বলল। বাগানের দিকে হাঁটতে শুরু করলো সে। ছায় ছায় যাব। দক্ষিণ সীমান্তের দিকে এগিয়ে চলেছে ওরা। 15 মিনিট হাঁটার পর বেড়া চোখে পড়ল। পাতাবাহারের ঝাড়ের কাছে এসে ছায়ায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চুপচাপ। উকি দিলেই ওপাশের রাস্তা চোখে পড়ে। মিনিট দুয়েক কিছুই ঘটল না। তারপর হেডলাইটের আলো দেখা গেল। একটা জিপ আসছে। জিপের উপরে সার্চ লাইটও বসানো হয়েছে। জ্বলে উঠল ওটা। ঝট করে বেড়ার কিনারে একেবারে শুয়ে পড়ল 3 কিশোর, আলো এড়ানোর জন্যে। গেটের পশ্চিমে পাহাড়ের মাথায় একটা আলো জ্বলে উঠল। ওখান থেকে বেড়ার উপর নজর রাখছে কেউ, বলল রবিন। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। হয়তো কুপারের লোক। আমরা বেড়া ডিঙাতে গেলেই দেখে ফেলবে, মুসা বলল। গেটের কাছেও আছে একজন, এখান থেকেই দেখতে পাচ্ছি। সরে গিয়েছিল জিপটা। রাউন্ড শেষ করে ঘুরে এলো আবার। ছেলেরা যেখানে হুমড়ি খেয়ে পড়ে আছে তার কাছাকাছি এসে থামল। পশ্চিমের পাহাড় চূড়ায় আবার আলো নেচে উঠল। জিপের লোকগুলোর উপর পড়ল সেই আলো। 3 জন কাঁধে ঝোলানো রাইফেল নামিয়ে নিল। গুলি ঠিকমতো ভরা আছে কিনা পরখ করে দেখলো যেন। চলতে শুরু করলো আবার জিপ। উঁচু একটা টিলার ওপাশে অদৃশ্য হয়ে গেল। আমাদের ঠেকাবে কেন কুপারের লোক, বলল রবিন। তিনি তো আদেশ দিয়েছেন শুধু বাইরের লোককে যাতে ঢুকতে দেয়া না হয়। তা ঠিক, কিশোর বলল। তবে ওরা দেখলে হইচই করতে পারে, তাতে সৈন্যদের চোখে পড়ে যেতে পারি আমরা। তাতে কি, কেন বাধা দিতে আসবে ওরা? আমরা তো আর ওদের গাড়ি আটকাচ্ছি না। শুধু গাড়ির কথা বলেছে বটে লেফটেন্যান্ট, কিন্তু এমনও তো হতে পারে রাঞ্চের কাউকেই বেরোতে দিতে চায় না সে। মিস্টার কুপারকে বলো সে কথা, মুসা বলল। তিনিও কিন্তু বলেছেন। রাঞ্চের দিকেই লেফটেন্যান্টের নজর, পথের দিকে নয়। আমাদের বেরোতে দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবে পথ পেরিয়ে একবার ওদিকের ওই ঝোপঝাড়ে ঢুকে যেতে পারলে আর আমাদের খুঁজে পাবে না। ঢুকলে কি হবে, মুসা বলল। যা কাটা ঝোপ, ওগুলোর ভেতর দিয়ে এগোতে পারবো না। ফালা ফালা হয়ে যাবে চামড়া। হ্যাঁ, তাও কথা ঠিক। ম্যাপে দেখেছি আরেকটা পথ আছে উত্তরে, তবে সেটায় যেতে হলে পাহাড় ডিঙাতে হবে। পশ্চিমের পাহাড় সারির দিকে তাকালো মুসা। চাঁদের আলোয় কেমন ভুতুরে দেখাচ্ছে চূড়াগুলো। ফাটল আর খাদ বোঝা যায় পরিষ্কার। ঘন কালো অন্ধকার ও সব জায়গায়। বেশ, তা না হয় চেষ্টা করা যাবে, তবে দিনের বেলা এখন সম্ভব নয়। আলো নিয়ে লোক বসে আছে। তাছাড়া অন্ধকারে উঠতে গিয়ে পা ফসকালে। বাক্যটা শেষ করলো না মুসা। মরবো, আনমনে বলল কিশোর। ঠিক আছে, চলো ফিরে যাই, ঘুমাই গে। ভোরের আলো ফুটলেই রওনা হব। লেবু বাগানের ভেতর দিয়ে ফিরে চলল ওরা। কুপাররা যে বাড়িটাতে থাকে, মানে মূল বাড়িটার শখানেক গজ দূরে বাগান ছেড়ে
পথে এসে উঠল। কিশোর। রান্স হাউসের এক কোণ ঘুরে বেরিয়ে এলো বরিশ। তোমরা ওখানে? হ্যাঁ, সাড়া দিল কিশোর। কোথায় গিয়েছিলে? আমি এদিকে খুঁজে মরছি। ঘরের পেছনের দরজা খুলে মিস্টার কুপার বেরোলেন বারান্দায়। কে ওখানে? আমরা মিস্টার কুপার, জবাব দিল মুসা। হঠাৎ তীব্র নীল সাদা আলো চোখে পড়ল তার। চেঁচিয়ে উঠল কিশোর, দেখো দেখো! উত্তরের একটা পাহাড় চূড়ায় যেন নীল আগুন জ্বলছে। আকাশের দিকে উঠে যাচ্ছে উজ্জ্বল শিখা। আরে কি কাণ্ড! চেঁচিয়ে উঠলেন মিস্টার কুপারও। ক্ষণিকের জন্যে গ্রানিটের নগ্ন চূড়াটাকে যেন ঢেকে দিল আগুন। তারপর বাঁধের ওধার থেকে উঠতে শুরু করলো ঘন কুয়াশা, নাকি ধোঁয়া। অনেকগুলো দরজা খোলার শব্দ হলো। রাস্তায় অনেক পায়ের আওয়াজ, ভয় আর বিস্ময় মেশানো চিৎকার। ওদিকে ধোঁয়ার মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো, কিংবা বলা যায় উঠে এলো, ডিম্বাকৃতির একটা বস্তু। নীলছে আলোয় চকচক করছে রূপালি রং। বাতাসে ভর করে উঠছে ওটা দ্রুত। চূড়ার উপরে উঠে গেল চোখের পলকে। দেখতে দেখতে হারিয়ে গেল রাতের আকাশে। ধীরে ধীরে নেমে এলো চূড়ার নীল আগুন। রান্স হাউজের কাছে এখানে স্তব্ধ নীরবতা। সেই নীরবতা খান খান করে আবার চেঁচিয়ে উঠল মশা, খাইছে! এ তো ফ্লাইং শসার স্বাদ। আশ্চর্য! বিড়বিড় করলেন কুপার। কেউ কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে এলেন মিসেস কুপার। বার্ট, দেখছো ওটা? দেখেছো ওটা? দেখব না কেন? অন্ধ নাকি আমি? চেঁচিয়ে ডাকলেন মিস্টার কুপার। হ্যারি, ড্যাম, হ্যান্স! ওরা এগিয়ে এলে হাত তুলে পাহাড়ের চূড়াটা দেখালেন। কি হয়েছে দেখতে যাব, গাড়ি বের করো। রাস্তায় গাড়ির ইঞ্জিনের শব্দ হলো। ফিরে তাকালো কিশোর। মিলিটারি জিপ। রান্স হাউজের কাছে এসে ঘ্যাস করে ব্রেক কষল। লাফ দিয়ে গাড়ি থেকে নামলো লেফটেন্যান্ট শেট মর্টন। মিস্টার কুপার, আপনারা ভালো? আগুন দেখলাম। কি হয়েছিল? কিছু হলে এবং সেটা তোমাকে জানানোর দরকার মনে করলে জানাবো, ধমকে উঠলেন কুপার। এখন ভাগো, যাও এখান থেকে। বার্ট, কড়া গলায় বললেন মিস্টার কুপার। সত্যি তুমি খুব দুর্ব্যবহার করো মানুষের সঙ্গে। আমার খুশি। এই লেফটেন্যান্ট, এখনো দাঁড়িয়ে আছো কেন? জিপে গিয়ে উঠল আবার মর্টন। গাড়িটা রওনা হয়ে যেতেই মিস্টার কুপার ডাকলেন, পিন্টো! 8-9 বছরের একটা ছেলে এগিয়ে এলো। যা তো, দৌড় দিয়ে গিয়ে তোর বাবাকে বল। গেটের ভেতরে ঢুকলেই যেন জিপটার টায়ারে গুলি করে। প্রায় সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে বলে উঠল এক মহিলা, এরকম একটা খবর নিয়ে পিন্টোর যাওয়া উচিত হবে না। আমি যাচ্ছি। বার্ট, সব কিছু বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। লেফটেন্যান্টের দোষ কি? সে তো তার কর্তব্য পালন করছে। ও অনধিকার চর্চা করছে। আমার জায়গায় ঢোকার অনুমতি কে দিয়েছে তাকে? শুরুতেই ঠেকাতে হবে, নইলে আর কয়েক ঘন্টা পরেই সরকারি লোক কিলবিল করবে এখানে। ফোরম্যানের দিকে ফিরলেন কুপার। চলো যাই। হ্যাঁ চলুন। সঙ্গে বন্দুক নেওয়া উচিত। পকেট থেকে এক গোছা চাবি বের করে হ্যারি ব্যানারের দিকে বাড়িয়ে দিলেন কুপার। যাও, চট করে 4টে রাইফেল বের করে নিয়ে এসো। গুলি ভরা আছে কিনা দেখে নিও। বার্ট, গুলি করবে নাকি? আঁতকে উঠলেন মিসেস কুপার। দরকার না পড়লে করব না, কাটা জবাব। মুসা আর রবিনের হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে সরে গেল কিশোর। দুটো কটেজের মাঝের অন্ধকারে গিয়ে লুকালো। কি হয়েছে সত্যি সত্যি জানতে চাইলে ওদের আগেই আমাদের গিয়ে পৌঁছতে হবে, বলল সে। কুপার হয়তো সব চিহ্ন মুছে ফেলবেন। পরে গিয়ে আর কিছুই জানবো না। জিজ্ঞেস করলেও হয়তো বলবেন না আমাদের। ঢোক গিলল মুসা। কিশোর, ওরা রাইফেল নিচ্ছে সঙ্গে। নিক, গুলি করার আগে অন্তত হুঁশিয়ার করবে। দুহাত তুলে বেরিয়ে আসব, তবে ওদের নজরে না পড়ার চেষ্টাই করতে হবে। ছুটতে শুরু করলো গোয়েন্দা প্রধান। কিশোর, পেছন থেকে বলল মুসা, ফ্লাইং শসার দেখলাম। যদি ভিনগ্রহ
ভিনগ্রহবাসীরা থাকে বাঁধের ওখানে? আছে কিনা সেটা দেখতেই তো যাচ্ছি। গুঙে উঠল মুসা, কিন্তু গতি কমালো না। রবিনও দৌড়ে চলেছে ওদের সঙ্গে। কটেজের সারির পর খোলা মাঠ, চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গতি বাড়ালো ওরা। উত্তরে চলেছে। চাঁদের আলোয় দূর থেকেই দেখা গেল বাতটা। তৃণভূমির কিনারে পৌঁছলো ওরা। ভেড়া চড়ছে। ওগুলোর মাঝ দিয়েই দৌড় দিল ছেলেরা। কয়েকটা ভেড়া ব্যা অ্যা করে উঠে লাফিয়ে সরে গেল। বাঁধের কাছে এসে পৌঁছলো ওরা। এক ধারের পাহাড় বেয়ে উঠতে শুরু করলো। বিকেলে সানের কাছে শুনেছে বাঁধের অন্য পাশেও ভালো আরেকটা পশুচারণ ভূমি আছে। যদিও দেখায়নি তখন। আরও অনেক কথা বলেছে। ফোরম্যানের ধারণা এককালে বড় রোদ ছিল এখানে। রাঞ্চো কুপার প্রতিষ্ঠিত হয়েছে এখন আসলে ওই মৃত রোদের তলায়। বহুকাল আগে নিশ্চয় জোরালো ভূমিকম্পের ফলে দুই ভাগ হয়ে যায় রোদের তলদেশ। সমস্ত পানি ভূগর্ভে সরে যায়। ঠেলা খেয়ে উঁচু হয়ে যায় উত্তর দিকের পার। বাঁধের উপরে উঠে এলো ছেলেরা। পাশ দিয়ে তৃণভূমির দিকে চলে গেছে একটা পথ। ভয়ে ভয়ে তাকালো মুসা। ভিনগ্রহবাসীরা কোথায়? তেমন কাউকে দেখতে পেল না। আগুনে পোড়ার চিহ্ন চোখে পড়ছে না। চাঁদের আলোয় দেখা যাচ্ছে শুধু নগ্ন পাহাড়ের সারি, পাথর আর ঘাসের রূপালী কার্পেট। তৃণভূমিটা রয়েছে বাঁধ আর পাহাড়ের চূড়া যেখান থেকে শুরু হয়েছে তার মাঝখানে। টর্চ আনা উচিত ছিল। হাঁটু সমান উঁচু ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বলল রবিন। কয়েক পা এগিয়েই হোঁচট খেয়ে বলল উপর হয়ে। দেখে চলো, হুঁশিয়ার করল কিশোর। এই দেখো, উঠে বলে বলল রবিন। দেখে যাও, কে যেন পড়ে আছে। দ্রুত এসে তার পাশে বসলো অন্য দুজন। খাইছে, বলে উঠল মুসা। এ তো মানুষ, জ্যান্ত আছে না মরে গেছে? পাশে বসে পরীক্ষা করে দেখল কিশোর। জীবিতই, এই যে শ্বাস পড়ছে। বাঁধের কাছে কণ্ঠস্বর শোনা গেল। পায়ে লেগে পাথর গড়িয়ে পড়া শব্দ হলো। কুপার আর তার লোকেরা আসছে। উপর হয়ে পড়ে আছে মানুষটা। জোরে এক ঠেলা দিয়ে তাকে চিৎ করল কিশোর। চাঁদের আলোয় ফ্যাকাশে লাগছে চেহারা। চোখ বোঝা, মুখ সামান্য ফাঁক। এলোমেলোভাবে শ্বাস টানছে। অতি হালকা একটা গন্ধ এসে নাকে লাগলো কিশোরের। পোড়া গন্ধ, চুল পোড়া। খবরদার, চেঁচিয়ে বললেন কুপার। যেখানে আছো বসে থাকো, নড়লেই খুলি উড়িয়ে দেব। টর্চের আলো এসে পড়ল চোখে মুখে। চোখ মিটমিট করলো ছেলেরা। আরে এ দেখি ছেলেগুলো। কুপারের কণ্ঠ। একটা মানুষ পড়ে আছে এখানে মিস্টার কুপার, জোরে বলল কিশোর। দৌড়ে এলেন কুপার আর সান। ডাপঞ্চ, চমকে গেলেন মিস্টার কুপার। রোজার ডাপঞ্চ। পাশে হাঁটু গেড়ে বসে লোকটার মুখে আলো ফেলল সান। সাবধানে ছুঁয়ে দেখল। বিড়বিড় করল। ডান কানের পেছনে ফুলেছে, চুলও পুড়েছে। নড়ে উঠল অজ্ঞান লোকটা। রোজার, কোমল কণ্ঠে বলল সান। আর ভয় নেই, আমরা এসে গেছি। চোখ মেলল লোকটা। ফোরম্যানের মুখের দিকে তাকিয়ে রইল। কি হয়েছিল জিজ্ঞেস করলো সান। এপাশ ওপাশ মাথা নাড়ল পঞ্চ। ব্যথায় মুখ বাঁকালো। পড়ে গিয়েছিলাম। মাথা তুলে চারপাশে তাকালো। ভেড়াগুলো কোথায়? ভেড়া নিচের মাঠে, বাঁধের ওপারে। আস্তে উঠে বসলো পঞ্চ। বুঝতে পারছি না, ভেড়াগুলোকে দেখতে এসেছিলাম। বাঁধের কাছাকাছি এসেছি, সব কিছু ঠিকঠাক। অস্বস্তি ফুটলো চোখে। সব ঠিক, আমি নিচের মাঠে। ব্যাস, এরকম কি যেন হলো। এরপর কি যেন হলো, আর কিছু মনে নেই। এখানে কি করে এলাম? তোমরা এনেছ? না, ওরা তোমাকে পেয়েছে এখানে। তিন গোয়েন্দাকে দেখালো সান। আচ্ছা, কিছু দেখেছো বলে মনে পড়ে? আগুন, ধোঁয়া বা অন্য কিছু? কিচ্ছু না। দুই হাতে মাথা চেপে ধরল পঞ্চ। আরে আমার চুল?
চুলে কি হলো? পুড়েছে। আহত লোকটার পাশে এসে বসলো ব্যানার। কোমল গলায় স্প্যানিশ ভাষায় কথা বলতে লাগলো। অন্যেরা ছড়িয়ে পড়ল তৃণভূমিতে খুঁজছে। টর্চের আলোয় মাটিতে পোড়া দাগ পাওয়া গেল। সবুজ ঘাস তো জ্বলেছেই, মাটিও পুড়েছে ভালো মতো। চূড়ার কাছে যেখানে নীল আগুন দেখা গিয়েছিল সেখানকার ডাটার জাতীয় কিছু উদ্ভিদ, ওগুলোর আগা পুড়ে গেছে। গোড়াটা আছে অবশিষ্ট। ব্যাস, আর কিছু নেই। না না, আরেকটা জিনিস খুঁজে পেল সান। চূড়ার নিচে মানুষের হাতের সমান মসৃণ রূপালী ধূসর ধাতু দিয়ে তৈরি। মাঝখানে কবজা, দুপাশের দুই প্রান্তে কাটার সারি, ভেতর দিকে বাঁকানো। কোনো ধরনের ক্যাম্প, বলল সান। হ্যান্স, দেখো তো চেনো নাকি? ফোরম্যানের হাত থেকে নিয়ে জিনিসটা উল্টে পাল্টে দেখলো ক্যাপলিং। বুঝতে পারছি না, কোনো মেশিন থেকে খসে পড়লো না তো? এয়ারক্রাফট হতে পারে। ধাতুটা কোন ধরনের অ্যালয়? কি বলতে পারবো না। ইস্পাত নয়, অনেকটা দস্তার মতো লাগছে। তেলের চিহ্ন নেই। দেখো, এরকম করে বন্ধ করলে কাঁটাগুলো দাঁতে দাঁতে লেগে যায়। সুইচ টুইচ হতে পারে। এরকম জিনিস জীবনে দেখিনি। তৃণভূমিতে চোখ বোলালেন কোপার। জ্বলন্ত চোখে তাকালেন চূড়াটার দিকে। সেদিকে চেয়ে থেকেই বললেন, জীবনে দেখনি না? মাথা নাড়ল শুধু কাপলিং। এরপর কিছুক্ষণ নীরবতা। সবাই একই কথা ভাবছে। পোড়ামাটি আর ঘাস, ধোয়ার মেঘ, তার ভেতর থেকে বেরিয়ে আসা অদ্ভুত একটা যান। ডা পঞ্চর চুল পোড়া, চেহারা উদ্ভ্রান্ত। কেউ ছিল এখানে, অবশেষে বলল কাপলিং। ওর প্রায় চৌকোনা, ভোঁতা নাকলা চেহারাটা থমথমে। কেউ এসেছিল, এসেছিল এবং রোজারকে কিছু করেছে, তারপর চলে গেছে। কিন্তু কোত্থেকে এলো, কোথায় গেল, ওরা কারা? কেউ জবাব দিতে পারল না। ওদের মাথার উপরে একটা পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো নিঃসঙ্গ কয়টের ডাক। লম্বিত, কাপা কাপা, গায়ে কাটা দিল মশার। বনের পর্দায় ভাসছে ফ্লাইং সসারের ছবি। ভাবছে, সত্যি কি এখানে নেমেছিল ভিনগ্রহবাসীরা? আশেপাশে কোথাও কি লুকিয়ে রয়েছে এখন? 8 ট্রাকে করে বয়ে আনা হলো রোজার ডা পঞ্চকে। তার কটেজে এনে শোয়ানো হলো। দেখতে গেল জেনি, এজস্টার আর মিসেস কুপার। পঞ্চকে নানাভাবে পরীক্ষা করলেন মিসেস কুপার। চোখের পাতা টেনে ছোট একটা টর্চের আলো ফেলে দেখলেন। ধারণা করলেন প্রবল উত্তেজনার ফলে এ অবস্থা হয়েছে লোকটার। দূরে দাঁড়িয়ে দেখছে 3 গোয়েন্দা। তাদের কাছে দাঁড়িয়ে আছে জোয়ান। এমনভাবে দেখলেন মিসেস কুপার, রবিন বলল, যেন মেডিকেল ট্রেনিং আছে তার। রান্নাঘরে বসে আছে 3 গোয়েন্দা। খানিক দূরে বসে বিকৃত আঙুলটা ডলছে জোয়ান মার্টিঙ্গেল। অস্বস্তিতে ভুগছে। নার্সের ট্রেনিং আছে তার, জোয়ান জানালো। প্রতি সপ্তাহে একবার করে শহরের হাসপাতালে গিয়ে ভলেন্টিয়ারের কাজ করে আসেন। এখনো ওই খ্যাপাটে লোকটাকে বিয়ে করেই শেষ হয়েছেন, নইলে ভালো নার্স হতে পারতেন। গাড়ির ইঞ্জিনের শব্দ হলো। উঠে খোলা দরজার দিকে এগিয়ে গেল কিশোর। গেটের কাছে গিয়েছিলেন কুপার, লেফটেন্যান্টকে বলার জন্যে যে তার একজন পশুপালক অজ্ঞাত কারণে আহত হয়েছে। খবরটা যেন ক্যাম্প রবার্টসে তার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয় মর্টন। ফিরে এসেছেন মিস্টার কুপার। তার দিকে এগিয়ে গেলেন মিসেস কুপার। কি হয়েছে? নাক দিয়ে বিচিত্র শব্দ করলেন কুপার। আর কি? গাধাটা বলল, ফিল্ড টেলিফোন আছে তার,
কিন্তু অন্যান্য টেলিফোনের মতোই খারাপ কাজ করে না। তা তো করবেই না, নিশ্চিন্ত হলেন যেন মিসেস কুপার। আমাদের বায়ুমণ্ডলে রয়েছে এখন উদ্ধারকারীরা স্পেসশিপে। বৈদ্যুতিক গোলমাল তো ঘটবেই। ইলেকট্রিক ফিল্ড নষ্ট হয়ে গেছে। মাথা মোটা মেয়ে মানুষ, খেকিয়ে উঠলেন কুপার। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে সেটা জানো? না, জানি না। তবে এটুকু জানি, স্পেসশিপ এলে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হয়ে যায় কিংবা উল্টাপাল্টা কাজ করে। মোটর গাড়ির ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। তোমার মাথা হয়ে যায়। আমাদের গাড়িগুলো চলছে কিভাবে তাহলে? হয়তো বেশি কাছে আসেনি, এলে দেখবে বন্ধ হয়ে গেছে। শান্ত কণ্ঠে স্বামীকে বোঝানোর চেষ্টা করলেন মিসেস। সেটা কখন আসবে? আসার আগে জানাবে। জানিয়েই আসবে ওরা। ঘুরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন মিসেস কুপার। বিড়বিড় করে কি বললেন মিস্টার কুপার তিনিই জানেন। তারপর স্ত্রীকে অনুসরণ করলেন। পাগল, বলল কিশোরের পাশে দাঁড়ানো জোয়ান। ফিরে গিয়ে বসলো তার আগের জায়গায়। কি করে যে সহ্য করেন মিসেস কুপার জানি না। সুস্থ মানুষকে এক রাতে পাগল করে দিতে পারে উন্মাদটা। মিসেস যদি বলেন এটা কালো, কালো হলেও সেটাকে সাদা বলবে বুড়োটা। তবে আজ রাতে মিসেসই জিতলেন। তার ধারণা ছিল উদ্ধারকারীরা এসেছে, আর বুড়োর ধারণা কমিউনিস্ট আর টেররিস্টদের কাজ। ফ্লাইং সসারটা সমাধান করে দিয়ে গেল। মিসেসের কথাই ঠিক হলো। আপনারও কি তাই মনে হয়? বলল কিশোর। সত্যি কি বিশ্বাস করেন ভিনগ্রহ থেকে ওরা এসেছে? অন্যদিকে চোখ ফেরালো জোয়ান। তাছাড়া আর কি? হঠাৎ উঠে গিয়ে তাক থেকে মোম আর মোমদানি পেরে আনলো। কিশোরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে যাও, শুয়ে পড়ো গে। একটা হারিকেন হাতে নিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে তাকে উপরে উঠে যেতে শুনল ছেলেরা। তার পরপরই উঠে গেল জেনি এজটার। ব্যানার, সান আর কাপলিংও রান্স হাউজেই থাকে। খানিক পরে তাদেরও সাড়া পাওয়া গেল। কোথাও গিয়েছিল, ফিরে এসেছে। বরিশার তিন গোয়েন্দাকে শোবার জায়গা দেখিয়ে দিল ব্যানার। বাড়ির সামনের দিকে বড় একটা ব্যাংক রুম। ঘোষণা দিল বরিশ, শোয়ার কোনো অর্থ নেই। দু চোখের পাতা কিছুতেই এক করতে পারবে না। কিন্তু বিছানায় শোয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তার জোরালো নাসিকা গর্জন শোনা গেল। ছেলেরাও শুয়ে আছে বিছানায়। একটা মোম গলে গলে শেষ হলো। অন্ধকার। ওদের চোখে ঘুম নেই। কান পেতে শুনছে নানা রকম শব্দ। কাছেই অস্থিরভাবে বিছানায় বারবার পাশ ফিরছে কেউ। পায়চারি করছে কে যেন। সব শোনা যাচ্ছে অন্ধকার নীরবতার মধ্যে। ঘরের অন্ধকার কাটার আগেই ঘুম ভেঙে গেল কিশোরের। আর ঘুমোতে পারল না। গতদিনের সমস্ত ঘটনা এক এক করে ভেসে উঠতে লাগলো মনের পর্দায়। শেষে আর শুয়ে থাকতে ভালো না লাগায় উঠে গিয়ে দাঁড়ালো জানালার ধারে। চাঁদ ডুবে গেছে। অন্ধকার, স্তব্ধ নীরবতা রান্স এলাকায়। কারো সাড়া নেই, কোনো নড়াচড়া নেই। ঠিক কটা বাজে আন্দাজ করতে পারল না কিশোর। তবে তার মনে হলো ভোরের বেশি বাকি নেই। বিছানায় ফিরে এসে কাপড় পরে নিল। পা টিপে টিপে এগোলো মোসার বিছানার দিকে। নিঃশব্দে তাকে জাগালো, রবিনকেও। ওরাও কাপড় পরে নিতে লাগলো। মিনিট কয়েক পরে বাড়ি থেকে বেরিয়ে এলো ওরা। সিঁড়ি বেয়ে নামলো। আবার জানালায় পথ দেখে এগোলো। আগে আগে চলেছে কিশোর, পেছনে অন্য দুজন। শ্রমিকদের কটেজ পেরিয়ে পার্কিং এরিয়ার ছাউনির কাছে এসে পড়ল। গা ঘেঁষাঘেঁষি করে এসে দাঁড়ালো একটা গাছের নিচে। কি হলো জিজ্ঞেস করলো মোসা। নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার কিশোর। আনমনে বলল, প্রেসিডেন্টের গলা নকল করা কি খুব কঠিন? আর মেরিন ব্যান্ডের বাজনা হেল টু দ্য চিপ ক্যাসেটে রেকর্ড করে নিতে পারে যে কেউ। ব্যাপারটা ধাপ্পাবাজি মনে হচ্ছে, রবিন বলল। জানি না, তবে বিখ্যাত একটা রেডিও ব্রডকাস্টের কথা মনে পড়ছে। অরসন ওয়েলস,
গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আস্তে গলা পরিষ্কার করলো কিশোর। 1930 সালে ঘটেছিল ঘটনাটা। টেলিভিশন চালু হয়নি তখন। রেডিও তখন দারুণ জনপ্রিয়। সে বছর এক দুর্যোগের রাতে প্রচার করা হলো একটা নাটক, এইচ.জি. ওয়েলসের বিশ্ববিখ্যাত কাহিনী ও ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস এর নাট্যরূপ। নাটকটা তৈরি করেছিলেন অরসন ওয়েলস। জানো তোমরা গল্পটা? ভিনগ্রহ থেকে আসা কিছু অতি বুদ্ধিমান প্রাণীর পৃথিবী দখলের চেষ্টার কাহিনী। নাটকের শুরুতেই ঘোষক ঘোষণা করে দিল এটা নিছক একটা নাটক, কেউ যেন ভয় না পায় বা অন্য কিছু মনে করে করে না বসে। শুরু হলো নাটক। এত জীবন্ত হয়েছিল নাটকটা, অনেক শ্রোতাই ভয় পেয়ে গিয়েছিল। যারা ঘোষণা শোনেনি তাদের অনেকেই মনে করেছিল ব্যাপারটা সত্যি। মঙ্গল গ্রহের ভয়াবহ দানবদের ভয়ে ঘর ছেড়ে পালাতে শুরু করেছিল তারা। নিউ জার্সির হাজার হাজার মানুষ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালিয়েছিল শহর ছেড়ে। তাহলে ধরো আমরা যে ব্রডকাস্ট শুনতে পেলাম সেটা ওয়াশিংটন থেকে তো নাও আসতে পারে। এমনও হতে পারে ওটা প্রেসিডেন্টের গলায় নয়, হতে পারে কাছাকাছি কোনো জায়গা থেকে প্রচার করা হয়েছে ওটা। কাছাকাছি বলতে হাত তুলে পাহাড়ের চূড়াটা দেখালো কিশোর। বেশ, রবিন বলল। ধরলাম চূড়ার কোথাও একটা ট্রান্সমিটার বসানো হয়েছে, নানা রকম নয়েজ সৃষ্টি করে রেডিওর স্বাভাবিক ওয়েভলেন্থ জ্যাম করে দিচ্ছে। ভুয়া একটা বক্তৃতাও না হয় প্রচার করেছে, কিন্তু মিলিটারি ওরাও মেকি হতে পারে। ওই লেফটেন্যান্টটা এত বেশি আর্মি আর্মি ভাব করছিল, ও সব কিছুতে এত বেশি চকচকে পালিশ, আসলে আর্মির মতো লাগে না। হতে পারে নতুন ঢুকেছে, শুনেছি নতুন নতুন ঢুকলে ওরকমই করে অনেক অফিসার। আচ্ছা, না হয় মেকেই হলো, বলল মুসা। ধরলাম পুরো ব্যাপারটাই ধাপ্পাবাজি, কিন্তু কেন? এত কষ্ট কেন করতে যাবে? পাহাড়ের চূড়ার ওই নীল আগুন অদ্ভুত। ওভাবে ওরকম একটা জায়গায় আগুন জ্বালানো সোজা কথা না, তাও আবার নীল রঙের। আর স্পেসশিপটাকে তো সবাই দেখলাম। তাছাড়া ওই মেষপালক, ওর চুল পুড়ল কী করে? ক্লাম্পের মতো ওই আজব বস্তুটাই বাকি। সবই বুঝলাম, সবই নিখুঁতভাবে সাজিয়েছে হয়তো। ঠান্ডা মাথায় ভেবে দেখো মুসা, তুমি তো সিনেমার ছবি তৈরি সম্পর্কে অনেক কিছু জানো। ধরো একটা সায়েন্স ফিকশন তৈরি করা হবে, রাতে যা যা ঘটলো ওরকমভাবে সেট সাজানো যায় না? না, আমার মনে হয় না। তর্ক করল না কিশোর। জানার একটাই উপায়, এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। কাছের শহরটায় গিয়ে দেখতে হবে কি ঘটছে। তার মানে পাহাড় ডিঙাতে হবে, এই তো? রবিন বলল। বেশ, চলো। মারছে আটকে উঠল মুসা। আবার ওই বাঁধের কাছে যদি কেউ সত্যি সত্যি কিছু থাকে? কাল রাতেও এ কথাই বলেছিল, মনে করিয়ে দিল কিশোর। কিন্তু কিছুকে পাওয়া যায়নি। আর এত ভয় পাচ্ছ কেন? রাত শেষ, দিনের বেলা ভয় নেই। ভোরের অপেক্ষায় রইল ওরা। ফ্যাকাশে হতে শুরু করলো অন্ধকার। বাঁধের দিকে রওনা হলো ওরা দ্রুত পায়ে। চষা ক্ষেত পেরিয়ে তৃণভূমির ধারে পৌঁছলো। এই সময় চোখে পড়ল কুয়াশা, বাদ থেকে উঠছে হালকা ধোয়ার মতো। এগিয়ে চলল ওরা। ভেড়াগুলোকে পাশ কাটালো। আগের বারের মতো মাঝখান দিয়ে গিয়ে ভয় পাইয়ে দিল না, তাহলে ব্যা ব্যা করে উঠবে। বাঁধের গোড়ায় এসে থামলো। বুকের ভেতর দুরুদুরু করছে তিনজনেরই। চোখে ভাসছে রোজার ডা পঞ্চর আহত হয়ে পড়ে থাকার দৃশ্যটা। মাটি পোড়া, চুল পোড়া। বাঁধের পাশের টিলাটক্কর আর ঝোপকে পাশ কাটিয়ে উঠতে শুরু করলো ওরা। উপরে উঠে বাঁধকে একপাশে রেখে এগোতে লাগলো। কুয়াশার ভেতর দিয়ে চলেছে এখন। আসতে ভয় পাচ্ছিল যে মুসা আমান, সেই এখন নেতৃত্ব দিচ্ছে। হঠাৎ চিৎকার করে উঠল সে। পথ জুড়ে দাঁড়িয়েছে হালকা পাতলা একটা শরীর। দেহের তুলনায় মাথা বড় লাগছে। পরনে চকচকে স্যুট, সাদা মতো কি দিয়ে তৈরি কে জানে। কুয়াশার মাঝে সামান্য আলোতেও চমকাচ্ছে। মাথায় হেলমেট,
মহাকাশচারীরা যেমন পরে অনেকটা তেমনি। আবার চেঁচিয়ে উঠল মূসা। কিশোর দেখল জিপটার একটা হাত উঠে এসে আঘাত করল মূসাকে। ঠিক ওই মুহূর্তে কিশোরের গলা জড়িয়ে ধরল কিসে যেন। চাপে পড়ে মুখ উপরের দিকে তুলে ফেলতে বাধ্য হলো সে। চোখে পড়ল ধূসর আকাশ আর ভোরের নেবু নেবু তারা। নেবু নেবু তারা। আচমকা তীব্র ব্যথা লাগলো ঘাড়ে। চোখের সামনে কালো হয়ে গেল ফ্যাকাশে আলো। দপ করে নেভে গেল তারাগুলো।